স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো আজকে যে টপিকটা পড়বো, এটার নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে মূলত যেটা বোঝায় যে মানুষের আহ নিজস্ব মাইন্ড বা ব্রেন থেকে যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলা আসে, সেটার এক ধরনের প্রপার্টি রাইটস। তো মানুষের নিজেদের ব্রেন থেকে কিরকম আসে, অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক আমরা করি না? যেমন কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ গল্পের বই লিখে, হ্যাঁ, কেউ অভিনয় করে, এই ধরনের ওয়ার্ক গুলা। আবার কেউ কেউ গবেষণা করে, রিসার্চ করে, হ্যাঁ, রিসার্চ পেপার পাবলিশ করে, নতুন নতুন ইনভেনশন নিয়ে আসে। টেকনোলজিক্যাল নতুন নতুন ইনভেনশন আমরা দেখি, মানুষ তাদের নিজেদের মাইন্ড ব্রেন খাটায় জিনিসটা বের করে। তো আমাদের যেরকম বাড়ি ঘর যেরকম প্রপার্টি হিসাবে কনসিডার করা হয়, তো ব্রেন খাটায় যে জিনিসগুলো বের করে মানে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলাকেও আমরা প্রপার্টি হিসাবে কনসিডার করি। ওটাকেই মূলত বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমরা যদি বইয়ে যাই, তখন দেখবেন যে লেখা থাকবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ এ টার্ম ইউজ টু ডেসক্রাইব ওয়ার্কস অফ দি মাইন্ড। মানুষের মাথার থেকে যে জিনিসটা আসে, সেই জিনিসটাকেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতেছে। যেমন আর্ট, বুকস, ফিল্মস, ফর্মুলাস, ইনভেনশনস, মিউজিক, এটসেট্রা এটসেট্রা। So are distinct and owned or created by a single person or a group. হ্যাঁ, যেমন অনেক জিনিস আছে, যেমন এখানের ভিতরে বলা যায় ইনভেনশন সবসময় যে একা একাই আবিষ্কার হয় তা না। অনেক সময় দেখা যাচ্ছে একটা গ্রুপ, হয়তো একটা রিসার্চ গ্রুপ, তারা একসাথে মিলে কাজ করে জিনিসটা আবিষ্কার করবে। অথবা আমরা যেমন মুভি বা টিভি সিরিজ গুলোর ক্ষেত্রে দেখি অনেক মানুষ একসাথে কাজ করে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করছে, ওইদিকে টেকনিশিয়ান যারা থাকে তারা লাইট, সাউন্ড, এডিটিং এগুলো নিয়ে কাজ করে, ডিরেক্টর থাকে, প্রযোজক থাকে, একজন একজন এই পুরো মুভি বা টিভি সিরিজের পিছনে টাকা দেয়। সো অনেকগুলা মানুষ একসাথে অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার তারা কাজগুলা করে। এই সব কিছুই কিন্তু আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির আন্ডারে চলে যায়। আচ্ছা, এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির আমরা বেশ কয়েক ধরনের আইন বা বেসিক্যালি আপনার যে কোনো প্রপার্টির একটা দলিল থাকে না? ধরেন আপনি যদি বলেন যে এই জমিটা আমার, এই ফ্ল্যাটটা আমার, এটা প্রমাণ কি? প্রমাণ হিসাবে আমরা কি দেখাই? দলিল দেখাই। একটা দলিল দেখাই না? ডিড বা দলিল দেখাই। তো আহ, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে আমার, এটারও প্রমাণের জন্য দলিল থাকে। এই দলিল গুলাই বিভিন্ন ফরম্যাটে থাকে। কোনো কোনো দলিল থাকে হচ্ছে আহ ফরম্যাটে, কোনো কোনো দলিল থাকে কপিরাইট ফরম্যাটে, কোনো কোনো দলিল থাকে প্যাটেন্ট ফরম্যাটে, কোনোটা ট্রেড সিক্রেট ফরম্যাটে। তো এগুলো মূলত হচ্ছে আমার প্রমাণ যে এই জিনিসটা আমার। ঠিক আছে? বাট এগুলোর মধ্যে ছোট 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 করে কিছু পার্থক্য থাকে, এগুলো আমরা একটু একটু করে দেখবো। তো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে কপিরাইট। হুম, নামটা শুনলেই বোঝা যায় কপি করার রাইট। অর্থাৎ কপিরাইট ইজ দ্য এক্সক্লুসিভ রাইট। স্টুডেন্ট আসতেই আছে। Is the exclusive right to distribute, display, perform, or reproduce an original work in copies, or to prepare derivative works based on the work. তো কপিরাইটের বিষয়টা কিরকম? যে যেমন এটা উদাহরণ হিসেবে বলি, যেমন কথার কথা, যে হুমায়ুন আহমেদের বই। সো এই বই আহ, কোন প্রকাশনী বিক্রি করবে, কোন পাবলিশার সেল করবে, কত পিস সেল করবে, তারপর এই বইয়ের উপর বেস করে যদি কোনো নাটক বা সিনেমা হয় সেটার অনুমতি, এগুলো সব কিছুর এক্সক্লুসিভ রাইটস কার? অথারের। এখন যেহেতু অথার বেঁচে নাই, সেই হিসাবে অথার এই কপিরাইট যাদেরকেই অনুমতি দিয়ে গেছেন তারা। বাট তাদের এক্সক্লুসিভ রাইটস, তার মানে কি, উনি যদি না বলে তাহলে এটার উপর কিছুই আপনি করতে পারবেন না। না এটা এটা আপনি বিক্রি করতে পারবেন, না এটা আপনি
মুভি বানাইতে পারবেন, কোনো কিছু করলেই সেটা কপিরাইটের আইনের লঙ্ঘন হবে। যেটাকে আমরা এখানে নিচে একটা টার্ম দেখবেন লেখা, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। এই ওয়ার্ডটা বলেন তো সবাই, ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট, এটা প্যাটেন্টেরও হয়, কপিরাইটেরও হয়। ইনফ্লুয়েন্স। বেসিক্যালি ভায়োলেশন অফ দ্য রাইটস। আপনি যদি কপিরাইটের আইন ভঙ্গ করেন তাহলে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, যদি প্যাটেন্টের আইন ভঙ্গ করেন তাহলে প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট। তো কারো কপিরাইট করা কোনো প্রোডাক্ট আমি যদি তার এক্সক্লুসিভ অনুমতি ছাড়া, হ্যাঁ, সেটা এখন অনুমতি কেন দিবে? অনুমতি বেশ কিছু কারণে দিতে পারে, এমনি এমনিও দিতে পারে, কোনো টাকা পয়সা ছাড়া, তার নিজের ইচ্ছা যদি হয়, অথবা মোস্টলি যেটা হয় তার থেকে জিনিসটা কিনে নিতে হয়। হুম? যেমন স্যার আমরা টিকটক করি না অনেক সময়, টিকটক বা ইউটিউব শর্টস টর্টস বানাই, তো ওটার পিছনে দেখবেন আমরা অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। এই কপিরাইট ফ্রি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয়। যদি কপিরাইটেড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন তখন দেখবেন ভিডিওটা কিন্তু আস্তে করে চলে যায়, ঠিক না? এটা স্পেশালি দেখা যাচ্ছে যে কথার কথা গতকাল রাত্রে একটা ফুটবল খেলা হলো, এটার হাইলাইটসটা কিন্তু খুব বেশি সময় থাকে না। এরকম দেখছেন ইউটিউবে বা টিকটকে? এটা কিরকম দেখছেন? এরকম কখনো দেখেন নাই যে লাইক আপনার কোন একটা ভিডিওর, জি স্যার, দেখা হয়েছে। হ্যাঁ, আপনার কোন একটা ভিডিওর ধরেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা হিন্দি গান কোনোভাবে ছিল, মানে আপনি একটা ফুড রিভিউ করতেছিলেন বাট ওখানে রেস্টুরেন্টে গান বাজতেছিল, ওটা আপনার রেকর্ডিং এ চলে আসছে। পরে গিয়ে দেখবেন হঠাৎ করে ভিডিওটা নাই, ভিডিওটা মানে ভিউজ লাইকস এগুলো সহ ভ্যানিশ হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত কপিরাইট স্ট্রাইক খায়, হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক আমরা বলি, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের আন্ডারে পড়ে যায়। আচ্ছা, কপিরাইটের টার্ম, কপিরাইট কত বছর থাকে? তো এটা এক এক কান্ট্রিতে এক এক রকম। এখানে ইউএস এরটা দেওয়া, এখানে বলা বলা আছে হচ্ছে যে মোটামুটি অথারের লাইফ এবং লাইফ অফ দ্য অথার প্লাস 70 ইয়ার্স, মোটামুটি 100 বছর প্লাস কপিরাইট থাকে, ঠিক আছে? তো মোটামুটি এরকমই, ফর দ্য লাইফ অফ দ্য অথার প্লাস 70 ইয়ার্স। বাট এটা সব দেশে সেম না, মানে কাছাকাছি। বাংলাদেশেরটা শিওর আমি এক্স্যাক্টলি জানি না, বাট এরকমই হওয়ার কথা। এলিজিবল ওয়ার্ক, কোন কোন কাজ কপিরাইট করা যায়? The types of work that can be copyrighted include architecture, art, audio-visual works, choreography, drama, graphics. But আপনারা বুঝেন আর্কিটেকচার মানে হচ্ছে বিল্ডিং এর ডিজাইন, আর্ট তো আর্টই ছবি এরকম, অডিও ভিজুয়াল ওয়ার্ক, হ্যাঁ, অডিও ভিজুয়াল বলতে মুভি টুভি, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফর্ম অফ অডিও ভিজুয়াল ওয়ার্ক আর কি হইতে পারে, এই তো মুভি নাটক সিনেমা এগুলাই। কোরিওগ্রাফি, কোরিওগ্রাফি হচ্ছে ড্যান্স মুভ। তো কোনো স্পেশাল ড্যান্স মুভ যদি থাকে যেটা ইউনিক, আপনি প্রথম নিয়ে আসছেন, সেটা আপনি কপিরাইট করে রাখতে পারেন। ড্রামা, গ্রাফিক্স, গ্রাফিক্স বলতে বোঝাচ্ছে লোগো ডিজাইন, তারপর পোস্টার বা ব্যানার বা এই ধরনের জিনিসগুলা হুবহু, ধরেন কথার কথা ক্রোম, হ্যাঁ, ক্রোমের এই ডিজাইনটাকে আমি হুবহু অন্য কোনো অ্যাপসে ইউজ করতে পারবো সেম টু সেম? পারবো না, কারণ এগুলো সবই কপিরাইটেড, এই লোগোটা কিন্তু কপিরাইট। তারপর মোশন পিকচার, মুভি, সিরিজ, মিউজিক, মিউজিক তো বুঝেনি, বাদ্যযন্ত্র টাইপ, সংসও এটার ভিতরে পড়ে। প্যান্টোমিমস মানে হচ্ছে যাত্রা টাইপ, মানে থিয়েটার। পিকচার্স, হ্যাঁ, ছবি, আপনি যদি ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলেন সেটা কিন্তু কপিরাইট করা যায়। তো আপনার আমরা অনেক সময় দেখি যে আমাদের কপিরাইটেড ছবি লাগে, কপিরাইট ফ্রি ছবি লাগে, সেটার জন্য আপনারা এই ফ্রি পিক কিংবা আহ, ইয়াতে এই যে এখানে কপিরাইট ফ্রি ভিডিও বা স্টক ভিডিও, স্টক ইমেজ এগুলো পাওয়া যায়, কিংবা পেক্সেলস, এইসব ওয়েবসাইটে কিন্তু কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায়। বুঝতে পারছি, হাই রেজুলেশন কপিরাইট ফ্রি, লাইক এই ছবিটা কেউ একজন তুলছে এবং একজন ওনারও আছে, দেখেন, কিন্তু দেখেন কি লেখা, ফ্রি টু ইউজ, মানে আমি চাইলেই জিনিসটা কপিরাইট ছাড়াই ব্যবহার করতে পারবো।
সো পিকচার্স এগুলা কপিরাইটের ভিতরে পড়ে। স্কাল্পচার, সাউন্ড রেকর্ডিংস এন্ড আদার ইন্টেলেকচুয়াল ওয়ার্কস। যাই হোক, মোটামুটি বোঝাই যাচ্ছে যে গান, বাজনা, নাটক, সিনেমা, বই, মানুষের হাতে 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 আঁকা ছবি কিংবা ক্যামেরায় তোলা ছবি, এই জিনিসগুলা মূলত কপিরাইটের আন্ডারে পড়ে। ফেয়ার ইউজ ডক্ট্রিন বলতে যে জিনিসটা বুঝায়, আহ স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো দেখবেন যে আপনাদের আমি যে বইটা থেকে পড়াই, সেই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় কপিরাইট ডিসক্লেমারটা লেখা থাকে। এবং এখানে কি লেখা? কপিরাইট 2014, সেনগেজ লার্নিং হচ্ছে এই বইয়ের পাবলিশার। তো এই বইয়ের সমস্ত ধরনের অল রাইটস রিজার্ভ। এই বই বিক্রি করা, কপি করা, স্ক্যান করা, এগুলো সবকিছু নিষেধ। তো প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদেরকে আমি কপিরাইট টপিরাইট পড়াইলাম, যে অনুমতি ছাড়া বা না কিনে ইউজ করা যাবে না, তো স্যারদের একটা কোশ্চেন আসতে পারে না যে স্যারের যে এত উপদেশ দিচ্ছেন, নিজেই তো একটা বই কই থেকে ডাউনলোড করে ইলিগাল ওয়েবসাইট এগুলো থেকে ডাউনলোড করে আমাদেরকে পড়ান? এরকম একটা কোশ্চেন আসতে পারে না মনে? আপনার কি মনে হয়, বইটা কি আমি কিনে আনছি? জি স্যার। হুম? বইটা কি আমি আপনাদের জন্য কিনছি? হোক না $20, $30, কিছু তো একটা দাম আছে বইয়ের। আমি কি $20 দিয়ে বইটা কিনছি? কি মনে হয়? হুম? মানে মোস্টলি এটা আমি হয়তো একটা কোনো ওয়েবসাইট বা কিছু থেকে ডাউনলোড করে আনছি, রাইট? জি স্যার। তাহলে কাজটা কি ভালো হইলো? কিন্তু একটু স্যার, এটা তো তাহলে আমাদের দরকার। আপনি যদি অন্য কোথাও থেকে ডাউনলোড না করেন তাহলে আমাদের কিভাবে প্রোভাইড করবেন? সেটাও তো একটা কথা, ঠিক না? কিন্তু মানে এমনি ওভারঅল কাজটা তো ভালো হইলো না। বা আপনাদের আমি পড়াচ্ছি একরকম, কাজ নিজে কাজ করতেছি আর একরকম, কন্ট্রাডিকশন দাঁড়াই গেল না? জি স্যার। তো এটাই হচ্ছে মূলত এই ফেয়ার ইউজ ডক্ট্রিনের বিষয়টা। ফেয়ার ইউজ ডক্ট্রিন মানে হচ্ছে যে বেসিক্যালি যে the fair use doctrine allows portions of copyrighted materials to be used without permission under certain circumstances। মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে একটা কপিরাইটেড প্রোডাক্ট বা কপিরাইটেড কোনো ওয়ার্ক অথারের এক্সক্লুসিভ পারমিশন বা কনসেন্ট ছাড়াও ব্যবহার করতে পারেন, কিছু কিছু সার্কামস্টেন্স, সব সময় না। তো এটাই নাম হচ্ছে ফেয়ার ইউজ। তো দেখি কি কি সার্কামস্টেন্সে করা যাবে। প্রথমেই লিখছে পারপাস এন্ড ক্যারেক্টার অফ দ্য ইউজ, such as commercial use or non-profit educational purpose। তো স্যার আমি কি এই যে বইটা ডাউনলোড করে প্রিন্ট করে করে বাজারে বিক্রি করি নীলক্ষেতের মতো? হুম, বলেন তো। মানে আমি কি বইটা ডাউনলোড করে করে কোনো কমার্শিয়াল পারপাসে ইউজ করি? জি না স্যার। না, এটা আমি ইউজ করি এডুকেশনাল পারপাসে, নন প্রফিট। এখান থেকে আমার কোনো ইনকাম আসে না। তো এই ধরনের কাজ যদি থাকে, এডুকেশনাল পারপাস, নন প্রফিট, তখন সেই ক্ষেত্রে আপনি একটা কপিরাইটেড কন্টেন্ট লাইক এইরকম বই, যেমন কথার কথা আপনারা সিএসসি কি কি কোর্স করেন? সিএসসি র এই সেমিস্টারে ডিসক্রিট ম্যাথ। ডিসক্রিট ম্যাথের বইয়ের রাইটারের নাম কি? কি বলতে পারবেন? স্যার, আমাদের তো কোনো বই দেওয়া হয়নি, আমাদের স্লাইড দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো একটা সমস্যা না? স্লাইড তো থাকবেই, কিন্তু স্লাইডটা কোন বইয়ের, বইটাও তো দিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, হোয়াট এভার। আমি মোরলেস প্রায় শিওর যে আপনাদের এই এই বইটা পড়ানো হয়, কেনেথ এইচ রোজ এন্ড ডিসক্রিট ম্যাথ। দেখছেন চলে আসে। জি জি স্যার, এটাই স্যার।
হ্যাঁ, এই বইটাই মোরলেস পড়ানো হয় কারণ বাংলাদেশে সব জায়গায় ইংলিশ Discriminants and its application. অ্যাপ্লিকেশন, এই বইটাই পড়ানো হয়। সো দিস ওয়ান, এটা যে ভার্সন হোক না কেন, যেমন আমার কাছে বোধহয় এই ভার্সনটার একটা পিডিএফ আছে, আহ, নীল কালারের, এটা বোধহয় লেটেস্ট, মানে আরো ভালো, ভালো এডিশন। তো এখন যদি ধরেন আপনি কেনেথ এইচ রোজেনকে যদি এখন মেসেজ দেন যে স্যার আমরা সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্টস, আমরা অনেক গরিব, আমরা আপনার বইটা ইলিগালি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাই, ঠিক আছে, তো আপনি অনুমতি দেন, উনি কি মনে হয় উনি কি আপনার মেল খুলেও পড়বে? হুম, আপনি যদি ওনার কাছ থেকে অনুমতি চান যে আপনার বইটা আমি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করেই ডাউনলোড করতে চাই, পড়বে উনি আপনার মেল, রিপ্লাই দিবে? কি মনে হয় স্যারদের? না স্যার, ওদের তো অনেক অনেক মেইল আছে, তো কোনটা চেক করবে বাকি? হ্যাঁ, সেটাই। সো এটা এটা বুঝবেন হচ্ছে নিচের দিকে, নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। সো টেক্সট বুক, এটা একটা কপিরাইট, টেক্সট বুক আসলে মূলত মানুষ কপিরাইট করে ফর দ্য পারপাস অফ টিচিং, ফর দ্য পারপাস অফ স্টাডিং। সো এটা এক জিনিস, কিন্তু হুমায়ুন আহমেদের গল্পের বই সেটা ডাউনলোড করা কিংবা হ্যারি পটারের বুক এটা ডাউনলোড করা, এটার কিন্তু পারপাস হচ্ছে এন্টারটেইনমেন্ট, ঠিক না? সো পারপাসটা বুঝতে হবে যে আমি কোন পারপাসে ডাউনলোড করতেছি, কোন পারপাসে ইউজ করব কপিরাইটেড ওয়ার্ক। পোর্শন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক ইউজড ইন রিলেশন টু দ্য ওয়ার্ক এজ এ হোল। ধরেন এখন এই যে ইথিক্স বইটা আছে, এটা থেকে আমি একটা বই লিখলাম এবং এই বইয়েরই প্রায় 8-10টা চ্যাপ্টার আমার নতুন বইয়ের মধ্যে দিলাম, তাহলে কিন্তু হবে না। একটা হচ্ছে সামান্য কিছু জিনিস নেওয়া, হ্যাঁ, যে যেমন লাইক ওর থেকে আমি কিছু ইন্সপিরেশন হয়তো বা কোনো একটা কোটেশন নিলাম, একটা চ্যাপ্টার আমি হয়তো ধার নিতে পারি, হ্যাঁ, তাও প্রপারলি সাইটেশন রেফারেন্স দেওয়ার পর। আর সেই জায়গায় আমি যদি 90%ই আরেকটা বই থেকে কপি করি, তাহলে কিন্তু আহ, ওই ওয়ার্কের কি হচ্ছে, মানে পারপাসটা সার্ভ হচ্ছে না। হুম। আর ফাইনালি হচ্ছে এফেক্ট অফ দ্য ইউজ অন দ্য ভ্যালু অফ কপিরাইটেড ওয়ার্ক। কোনো কারণে যদি এমন হয় যে আমি যেই বইটা লিখলাম এইটা বিক্রি হয় বেশি আর অরিজিনাল বই বিক্রি হয় কম, তাহলেও এটা ওইভাবে করা যাবে না, এটা ফেয়ার ইউজের আন্ডারে থাকবে না। তো এই কয়টা সার্টেন সার্কামস্টেন্স আমরা যদি মেনটেন করি, তাহলে আমরা চাইলে কপিরাইটেড কন্টেন্টও ইউজ করতে পারি। তাহলে আমি যদি পরীক্ষায় একটা প্রশ্ন দিই আপনাদের এরকম, যে আমরা যে বিভিন্ন ধরনের টেক্সট বই অথবা বিভিন্ন ধরনের স্লাইডস ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাদের জন্য নিয়ে আসি, হ্যাঁ, এটা কি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হয় কিনা লিখতে পারবেন না 2-4টা লাইন এই 4-5টা পয়েন্ট ইউজ করে? পারবেন না? জি স্যার, পারবো। মানে ওভারঅল নন প্রফিট এডুকেশনাল পারপাস এবং অরিজিনাল রাইটিং এর কোনো ক্ষতি না করে আমি যদি একটু একটু কপিরাইট করিও, এটা ফেয়ার ইউজ ডক্ট্রিনের আন্ডারে পড়ে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সফটওয়্যারের কপিরাইট প্রোটেকশন বলতে বোঝায় যে সফটওয়্যার, আই মিন কোড, কোড কপিরাইটের আন্ডারেই প্রোটেক্টেড থাকে কারণ স্যার, হ্যাঁ স্যার, বলো। স্যার এই যে টিচাররা যে বই দিতেছে, আমি তো দেরি করে আসছি ক্লাসে, এটা কি কপিরাইট পড়ে নাকি না আমি বুঝি হ্যাঁ, নাই। এটা হচ্ছে আমি ফেয়ার তো ইউজের লেট। আন্ডারে পড়ে। ফেয়ার ইউজের আন্ডারে পড়ে যে যখন টিচাররা এডুকেশনাল নন প্রফিট, মানে কি, ওনারা তো এখানে কেউ কোনো বেচা কেনা হচ্ছে না। যেমন আপনারা যখন নীল খেতে যান, তারাও কিন্তু বই ডাউনলোড করে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? এটা প্রিন্ট করে বাজারে বিক্রি করা, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তখনই ওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের আন্ডারে পড়ে যায় এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু লিগ্যাল স্টেপস নিতে পারে। নিবে না, তাদের ঠেকা পড়ে না নীল খেতে এসে মামলা করবে, কিন্তু স্টিল মানে দে ক্যান ডু ইট। কিন্তু আমাদের ধরেন একটা ইউনিভার্সিটিতে আমরা অল্প পারপাসে দেখা যাচ্ছে ইউজ করতেছি, নন প্রফিট, কেউ কোনো বিক্রি টিক্রি করতেছে না, আমি পড়াচ্ছি আপনারা স্টাডি করতেছেন, তো এই পারপাসে কপিরাইটেড ইনফ্রিঞ্জমেন্টটা হচ্ছে না।
বুঝতে পারছি স্যার। তো সফটওয়্যারের ব্যাপারে যেটা বলতেছিলাম, যে সফটওয়্যারের যে কোড, হ্যাঁ, যে সি সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করে যে কোড আমরা লিখি, এই কোড গুলা লিটারেরি ওয়ার্ক হিসাবে কপিরাইটের আন্ডারে প্রোটেক্টেড থাকে। লিটারেরি ওয়ার্ক এই কথাটার বাংলা কি? লিটারেরি ওয়ার্ক, লিটারেরি ওয়ার্ক মানে কি? কেউ? লিটারেচার এটার মানে কি? সাহিত্যিক বা সাহিত্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, সাহিত্য। সাহিত্যকর্ম। হ্যাঁ, লিটারেরি ওয়ার্ক মানে হচ্ছে সাহিত্য। সাহিত্যকর্ম। তার মানে কম্পিউটারের যে কোড বা সফটওয়্যারের কোডটাকে একটা সাহিত্যকর্ম হিসাবে কপিরাইটের আন্ডারে প্রোটেকশন দেওয়া হয়। বুঝতে পারছি? বাট আমরা সামনের দিনে দেখবো তো সফটওয়্যারের প্যাটেন্টও সম্ভব। বাট মোস্টলি আপনারা যত ওয়েবসাইট দেখবেন, যত অ্যাপস দেখবেন, অপারেটিং সিস্টেম বলেন, গেমস বলেন, আমরা যত এই যে ব্রাউজার টাউজার যা ইউজ করি, এগুলো সবগুলা দেখবেন যে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে একদম শেষে, এরকম একটা আহ, চিহ্ন দেওয়া থাকে, কপিরাইট। ঠিক না? এই চিহ্নটা আমরা দেখছি না অনেক জায়গায়, বিভিন্ন ওয়েবসাইট, গেমস, বা গেমস এর মধ্যে আলাদা করে লেখাও থাকে কপিরাইট। তার মানে কি, এই গেমসটার যত ভিজুয়াল, যত ক্যারেক্টার, যত অ্যানিমেশন বা গেম মেকানিক্স বা সাউন্ড, এগুলো সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে কপিরাইটের মাধ্যমে প্রোটেক্ট করে। তা আপনি যদি কোনো কিছু নকল করেন, কোনো একটা গেমস এর একটা ভিজুয়াল বা কোনো একটা ম্যাপ ম্যাপ ডিজাইন যদি আমি কপি করি আমার নিজের নিজের কোনো কাজে, তখন কিন্তু সেক্ষেত্রে আমার প্রোডাক্টের এগেইনস্টে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এটা হচ্ছে সফটওয়্যারের বিষয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ, আসতেছি আমি। চলে যান না, আসতেছি আমি। ঠিক আছে? Yeah, no problem, sir.
শুনতে পাচ্ছেন? জি স্যার। এই সফটওয়্যারে যেই পিরিয়ডস পড়াচ্ছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। স্যাররা কি যে এরকম কাটাকুটি গেম খেলছেন কখনো? হুম, জি এরকম স্যার, গেম অনেক। খেলছেন? তো এই কাটাকুটি গেমটার নাম হচ্ছে, ইংলিশে বলে ওরা টিক ট্যাক টো, রাইট? এখন ধরেন আফরিন আক্তার আর আশরাফুজ্জামান, তারা দুইজনই এই পার্টিকুলার গেমসটা গুগল প্লে স্টোরে পাবলিশ করবে। দুজনেই আহ, এই কোডটা লিখবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্যার দুইজনের গেমসেই কাটাকুটি গেমে যে জিতা বা হারার যে লজিকটা, এটা কিন্তু সেম, রাইট? হুম, আফরিন আক্তারেরটাও সেম, আশরাফুজ্জামানের গেমসে ওই একই পদ্ধতিতেই গেমটা খেলা হবে। অর্থাৎ an idea cannot be copyrighted, কিন্তু expression of an idea can be copyrighted. Can be না, is copyrighted, is copyrighted। এটার অর্থ কি, যে স্যার এই কাটাকুটি গেমের যে লজিক বা প্রোগ্রামিং যে অ্যালগোরিদম, সেইটাকে আমি কপিরাইট করে রাখতে পারবো না। ব্যাপারটা কি বুঝছি? কিন্তু এক্সপ্রেশন অফ এন আইডিয়া ক্যান বি কপিরাইটেড। অর্থাৎ আপনি, হ্যাঁ, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নাটক সিনেমা বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুক্তিযুদ্ধ আইডিয়াটাকে এমন আপনি বলতে পারবেন না যে মুক্তিযুদ্ধ নিয়ে আমি একটা সিনেমা বানিয়েছি, শেষ। এই আইডিয়ার উপরে আর কেউ কোনো মুভি বানাইতে পারবে না। এরকম কি হয়? হুম, এরকম কি হয় বলেন তো? জি না না স্যার। স্যার। না, হয় না। মানে আইডিয়াটা বা লজিকটা বা অ্যালগোরিদমটা, এটা আমি কপিরাইট করে রাখতে পারবো না। কিন্তু এই অ্যালগোরিদম দিয়ে আমি যদি গেম বানাই, ডিফারেন্ট ডিফারেন্ট, লাইক ওই যে বললাম, উনিও, আপনারা দেখেন না যে লাইক আমি যদি এখন টেট্রিস বা টিক টেক টো লিখে গুগল এটাকে আমাদের ওই যে প্লে স্টোরে যদি সার্চ দিই, তাহলে শুধু একটাই গেম আসবে? অনেকগুলা পাবলিশার, অনেকগুলা গেম আসবে, প্রত্যেকটা একই রকমই গেম, ঠিক না? কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কপিরাইট। কারণ কারণ প্রত্যেকের এক্সপ্রেশন আলাদা। হয়তো ওনার গ্রাফিক্স একরকম, হয়তো ওনার গেম অ্যানিমেশন অন্যরকম, হয়তো কেউ দেখা যাচ্ছে গোল্লাটা, গোল্লা জায়গায় অন্য কোনো ইয়ে ইউজ করতেছে, কেউ হয়তো স্টার গ্রাফিক্স হিসাবে ইউজ করতেছে, সমস্যা নেই। প্রত্যেকে আলাদা আলাদা কপিরাইট আছে, কিন্তু আইডিয়াটা সবারই সেম। আইডিয়াটা ক্যানট বি কপিরাইট। বুঝতে পারলাম? এটা কপিরাইটের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য, যে স্পেশালি ইন টার্মস অফ সফটওয়্যার। কারণ সিমিলার লুকিং অনেক সফটওয়্যার থাকে। ওয়ার্ড প্রসেসর কথার কথা, মোরলেস প্রায় সবই সেম। গুগল ডকস, মাইক্রোসফট ওয়ার্ড, কিংবা যেমন লিনাক্সে একটা আছে লিব্রে অফিস, এগুলো কিন্তু সবই সেম, ওপেন সোর্স লিব্রে অফিস। তো বাট কেউ কিন্তু এরকম বলতে পারবে না যে আমি এমএস ওয়ার্ড, আহ, আমি ছাড়া আর কেউ ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বানাতে পারবে, এরকম কেউ বলতে পারবে? তারা জি না কপিরাইট, স্যার। স্যার, হ্যাঁ, হ্যাঁ এই স্যার বল। কোয়েশ্চেন গুলো কিভাবে করতে? এই যে আমি গল্প করি, এরকমই গল্পের একটা সিচুয়েশন দিলাম, আপনি লিখবেন নিজের পছন্দ মতো, 1-1.5 পেজ লিখবেন। আচ্ছা, এগুলা আর পড়ার দরকার নাই। এই যে ডিএমসিএ আইন কানুন যেগুলো আছে, এগুলা পড়বেন না, কারণ এগুলা থেকে আমি প্রশ্নও দিব না, এগুলা পড়ে লাভ নেই। আগ্রহ থাকলে পড়তে পারেন, বাট আমি কোশ্চেন করবো না। এইবার আসেন হচ্ছে প্যাটেন্ট। তাহলে প্যাটেন্ট ইজ এ গ্র্যান্ট অফ এ প্রপার্টি রাইট ইস্যুড বাই দ্য ইউএসটিপিটিও টু অ্যান ইনভেন্টর। এই কথাটা ইম্পর্টেন্ট। প্যাটেন্টের কপিরাইটের মধ্যে মেইন যে পার্থক্য, সেটা হচ্ছে তাদের কন্টেন্ট, যে কোন ধরনের
জিনিসগুলোকে কপিরাইটের আন্ডারে ফেলে, কোন ধরনের জিনিসগুলোকে প্যাটেন্টের আন্ডারে ফেলে। সো প্যাটেন্টের আন্ডারে আসবে হচ্ছে নতুন ইনভেনশন, নতুন আবিষ্কার, নতুন টেকনোলজি, নতুন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, নতুন কোনো লেটস সে সাইন্টিফিক ফর্মুলা, নতুন কোনো কেমিক্যাল ফর্মুলা, নতুন কোনো ম্যাটেরিয়াল কম্বিনেশন। এই জিনিসগুলো হবে প্যাটেন্টের আন্ডারে, এগুলা কপিরাইটের মধ্যে পড়ে না। বিষয়টা কি বুঝছি? প্যাটেন্টের আন্ডারে কি কি জিনিস পড়ে? নতুন আবিষ্কার টাইপের জিনিস, যেটা ধরেন রিসার্চ করে ল্যাবের ভিতরে রিসার্চ করে এগুলাকে ডেভেলপ করা হয়, এবং সাইন্টিফিক ইনভেনশন, নতুন কোন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে প্যাটেন্টের আন্ডারে প্রোটেক্ট করতে পারি। সেগুলো এগুলোও তো ব্রেনের ওয়ার্ক, এগুলো ক্রিয়েটিভ ওয়ার্ক না। বাট এটা হচ্ছে কপিরাইটের মতো না। কপিরাইটটা একটু লাইট ওয়েট দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি হেভি ওয়েট ওয়ার্ক যেগুলো থাকে, ইনভেনশন, এখানে প্যাটেন্ট কি কি করা যায় লেখা আছে কিনা, আহ কোথায় লেখা আছে, এরকম লেখা নাই, বাট মানে আমার কথা থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কোন কোন জিনিস প্যাটেন্টের ভিতরে পড়ে। প্যাটেন্টেরও ইনফ্রিঞ্জমেন্ট হয়, তো ইনফ্রিঞ্জমেন্ট ওয়ার্ডটা রিপিট আসলো। কপিরাইটেরও যেরকম ইনফ্রিঞ্জমেন্ট হয়, প্যাটেন্টেরও ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে। আচ্ছা, স্যার এখন ইনফ্রিনজমেন্ট মানে? ইনফ্রিঞ্জমেন্ট মানে হচ্ছে ভায়োলেশন অফ কপিরাইট অর প্যাটেন্ট। ভায়োলেশন মানে আইন ভঙ্গ করা, আচ্ছা বুঝতে পারছি? আচ্ছা। তো এখানে তো মেইন, প্যাটেন্ট করার তো হচ্ছে, সেটা হচ্ছে স্যার মানে যেই আবিষ্কারটা করছে শুধু তারই থাকে, অ্যাক্সেস থাকে, যে হ্যাঁ, সেই সেই প্রোডাক্টটা ক্রিয়েট করবে, আর কারো এক্স্যাক্টলি, কোনো অ্যাক্সেস থাকে না। এক্স্যাক্টলি। আর সেটা তো তো স্যার একটা টাইম লিমিটও দেওয়া থাকে, লাইক 20 বছর না কত বছর হ্যাঁ, মনে হয় হ্যাঁ, থাকে, যে ওই বিশ পরে বি- হচ্ছে বিশ যে কেউ বিশ ইনভেনশন করতে কোনো পারবে। কোনো দেশে 50 বছর থাকে, কোনো কোনো দেশে 20-30 বছর থাকে, বাট জেনারেলি কপিরাইটের তুলনায় কম। কপিরাইট যেরকম জি আমরা স্যার। দেখলাম প্রায় 100 বছরের উপরে থাকতে পারে, অথারের লাইফ প্লাস 70 ইয়ার্স, 50 ইয়ার্স এরকম। সেই ক্ষেত্রে প্যাটেন্টটা আরো কম থাকে। তো মূলত এখান থেকে মেইন কোশ্চেনই হচ্ছে এটাই যে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন প্যাটেন্টস প্যাটেন্ট অ্যান্ড কপিরাইট। কপিরাইট আর প্যাটেন্টের মধ্যে পার্থক্য, তো বেশ কিছু পার্থক্য থাকতে পারে। ধরেন প্যাটেন্ট এবং কপিরাইট, তো প্রথম যেই কথাটা সেটা হচ্ছে গিয়ে যে লাইনই এই লাইন যেটা আছে, প্রথম কথাটা হচ্ছে যে প্যাটেন্ট কভার করে কি কি? হুম কোন কোন জিনিসকে প্রোটেক্ট করে? প্যাটেন্ট উইল প্রোটেক্ট নিউ ইনভেনশনস, নিউ সাইন্টিফিক সাইন্টিফিক অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা, একটা নতুন কোনো ভ্যাকসিন আবিষ্কার, একটা নতুন কোনো ফার্মাসিউটিক্যাল ওষুধ আবিষ্কার, এই জিনিসগুলো হচ্ছে প্যাটেন্টের আন্ডারে পড়ে। অথবা নিউ কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, আগে একভাবে হয়তো এখন অন্যভাবে আপনি ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রোডাকশনটা করবেন। নিউ ম্যাটেরিয়াল, অনেক সময় নতুন যৌগ আবিষ্কার হয়, হ্যাঁ, নতুন নতুন কম্পাউন্ড ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো প্যাটেন্টের আন্ডারে পড়ে। নিউ টেকনোলজি। আর কপিরাইটের আন্ডারে কি কি পড়ে? এটা মোস্টলি হচ্ছে টিপিক্যাল জিনিসগুলা এরা প্রোটেক্ট করে, হচ্ছে দেখা যাচ্ছে মুভি, সংস, আর্ট, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা, এইসব জিনিসগুলা। হুম বা ইভেন সফটওয়্যার কোড এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো তারা প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসে। আরো কি কি পার্থক্য থাকতে পারে? ওই যে স্যার একটু আগেই বললেন যে প্যাটেন্টের একটা ইয়ে থাকে। সো কপিরাইটের টার্ম, কপিরাইট টার্ম, ঠিক আছে, ইজ জেনারেলি লঙ্গার, টিপিক্যালি 100 ইয়ার্স। 100 বছরের কাছাকাছি কপিরাইটের টার্ম থাকে, কিন্তু প্যাটেন্ট
patent as smaller term in comparison with copyrights, typically 20 to 50 years. তারপর স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা কি, যে সেম different expressions from the same idea can be copyrighted. অর্থাৎ ওই যে একটু আগে বললাম, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মুভি বানাইতে পারে, প্রত্যেকে আলাদা আলাদা কপিরাইট পাবে, সমস্যা নেই। কিন্তু সেম আইডিয়া ক্যান নট বি প্যাটেন্টেড। অনলি দ্য ফার্স্ট ইনভেন্টর উইল ওন দ্য প্যাটেন্ট। অর্থাৎ ধরেন কথার কথা, যে ধরেন মিম ইসলাম আর নাইলা তাসনিয়া, তো নাইলা তাসনিয়া কথার কথা জাপানে কোন একটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করতেছিলেন, উনি একটা জিনিস আবিষ্কার করলেন, আর মিম ইসলাম ওই সেম টপিকেই কানাডায় বসে রিসার্চ করতেছিল, দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই, দুজন ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ভাবে একই জিনিস আবিষ্কার করছে। সমস্যাটা হবে প্যাটেন্ট পাবে যে কোনো একজন, কথা বুঝছি? তো যে আগে অ্যাপ্লাই করবে সেই আগে প্যাটেন্টটা পেয়ে যাবে। দ্বিতীয় জন যদিও নিজের কষ্ট করেই করলো, নিজে নিজেই তার মানে তাদের নিজস্ব ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করে বা নিজের ব্রেন ওয়ার্ক ইউজ করে নিজের রিসার্চ ইউজ করে কাজটা করছে, বাট স্টিল তারা প্যাটেন্ট পাবে না, কারণ তাদের আগে একজন প্যাটেন্ট নিয়ে নিছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা মানে বেসিক ডিফারেন্স এই দুজনের ভিতরে। তারপর ইনফ্রিঞ্জমেন্টের ব্যাপারে বলি, প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট স্যার এটা কতটুকু যৌক্তিক? মানে এই জিনিসটা এরকমই। আপনারা এই যে আমাদের জগদীশ চন্দ্র বসুর নাম শুনছেন না? বাঙালি সায়েন্টিস্ট, অনেক বছর আগে ছিলেন। জি স্যার। হ্যাঁ, উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের মাধ্যমে উনি রেডিও যে টেকনোলজি, মেইন যে টেকনোলজি ছিল ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর টেকনোলজিটা কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করে বের করছিলেন। কিন্তু উনি যখন অ্যাপ্লাই করতে গেলেন, উনি দেখলেন এই সেম কাজ আরো কিছুদিন আগেই ইউরোপের একজন ভদ্রলোক, একজন ইটালিয়ান সায়েন্টিস্ট ইনভেন্টর, সে প্যাটেন্ট করে ফেলছে। এই জন্য কিন্তু এখনো আপনি যদি ইনভেন্টর অফ রেডিও লিখে সার্চ দেন, ওনার নামই আসে, এই মার্কনির নাম আসে, জগদীশ চন্দ্র বসুর নাম কিন্তু আসে নাই। আসছে? তো এইটা অনেক আগের থেকেই এই প্যাটেন্টের সিস্টেমটা এইভাবে চলে আসছে। এটা একটা কম্পিটিশন টাইপ, যে কে আগে একটা প্রোডাক্ট নিজের নামে প্যাটেন্ট করে ফেলতে পারে। আমাদের একটা বিখ্যাত প্রোডাক্ট আছে যেটা আমরা প্রায় সবাই জানি প্যাটেন্ট করা, অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে কার প্যাটেন্ট করা, কে বলতে পারবেন? মোবাইল ফোনে যে অ্যামোলেড ডিসপ্লে, এটা কাদের প্যাটেন্ট করা? কেউ জানেন না? না স্যার। অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে স্যামসাং এর প্যাটেন্ট করা। তাহলে পৃথিবীতে কি শুধু স্যামসাং ফোনই অ্যামোলেড ডিসপ্লে ইউজ করবে? বাকিরা কি করবে? বাকিরা স্যামসাং এর থেকে এই প্রোডাক্টের প্যাটেন্ট বাবদ কিছু টাকা দিবে। বুঝতে পারছি? অর্থাৎ ধরেন শিয়াওমি, শিয়াওমি তাদের কোন একটা ফোনে যদি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতে চায়, তখন তাদেরকে স্যামসাং কে কিছু টাকা দিতে হবে, এই, আর কিছু না। প্যাটেন্টের বিষয়টাই এরকম, যে আমার ইনভেনশনটা যাতে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্র্যান্ড ইলিগালি ইউজ করতে না পারে, এই জন্য একটা স্ট্রং প্রোটেকশন কপিরাইটের। কপিরাইট প্রোটেকশনটা যেরকম ফেয়ার ইউজ আছে, হ্যাঁ, ফেয়ার ইউজের ব্যাপারেও আমরা লিখতে পারি। একটু ইনফ্রিঞ্জমেন্টের ব্যাপারে বলি, হ্যাঁ, কারণ প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট হলে ইজ হেভিলি পানিশড। বুঝতে পারছেন? প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট করলে অনেক বড় ধরনের শাস্তি দেওয়া হয়। কপিরাইটের কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, ঠিক আছে, এটারও পানিশমেন্ট আছে অনেক,
ঠিক আছে, বাট নট অ্যাজ হেভি অ্যাজ প্যাটার্ন, অ্যাজ ফিক্সড পানিশমেন্ট, লাইক ধরো $100 এরকম টাইপ, $100 পানিশমেন্ট বা ফাইন বা সামথিং লাইক দ্যাট। সো $100 টু $1,00,000 ফাইন, এরকম টাইপ। একটা মিনিট। তো এগুলো কিন্তু আসে, পরীক্ষায় আসে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এরকম প্যাটেন্ট কপিরাইটের মধ্যে পার্থক্য কি? এটা সরাসরি ভাবে বই দেওয়া নাই, জাস্ট বইয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করা, বাট পড়তে পড়তে আমরা বেশ কিছু পার্থক্য দেখবো। হুম, ঠিক আছে, এখানে তো 4-5টা আছে, এগুলো কিন্তু আসে, এক্সামে আসে। তো একটু ভালো মতো পড়ে নিয়েন। তারপরে আসি হচ্ছে, বা এটা একটু চ্যাট জিপিটি তে সার্চ দিয়ে একটু ভালো করে 8-10টা পয়েন্ট পড়ে নিয়েন, হ্যাঁ, ওরা আরো ভালো লিখতে পারবে, তো ওখান থেকেও স্টাডি স্যার করতে পারবে। আনুমানিক কয়টা ডিফারেন্স লিখতে হবে আমাদের? নাম্বার অনুসারে, বুঝছেন না? যদি 4-এ দেই 10টা লিখলেই হবে, যদি 5-এ দেই 6টা লিখবেন, এরকম type। মানে বেসিক পার্থক্যগুলো যাতে থাকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্থক্য, যেমন প্যাটার্ন দুজনকে দেওয়া যায় না, কপিরাইট দেওয়া যায়, অনেক কিছু আছে, ফেয়ার ইউজের কথাও বলা যায়, ফেয়ার ইউজের কথাই বলি। হুম, যেমন আমি একটু আগে বললাম যে ফেয়ার ইউজ করা যায়, রাইট? সো কপিরাইটেড copyrighted contents can be used under fair use doctrine। আপনি চাইলে ফেয়ার ইউজের আন্ডারে কপিরাইটেড প্রোডাক্ট ইউজ করতে পারেন, কিন্তু যতই ফেয়ার ইউজ হোক প্যাটেন্ট ইউজ করতে পারবেন না। ফেয়ার ইউজ ইজ নট অ্যাপ্লিকেবল ফর প্যাটেন্ট। প্যাটেন্ট আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা ফেয়ার ইউজের আন্ডারে ছিল তাই ইউজ করছে, এটা 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 বলা যাবে না। এরকম অনেক ধরনের ছোট ছোট পার্থক্য থাকে, এগুলো বইয়ের ভিতরেও আছে, আপনারা চাইলে আলাদা করে স্টাডি করতে পারেন। ট্রেড সিক্রেট আপনাদের মিড টার্মের আগেও ছিল। সো such information which are sensitive for the company, and if these kinds of information anyhow falls to your direct opponent companies or opponent brands, it may be a huge loss to your current work. So এমন সব ইনফরমেশন যেটা যদি কোনোভাবে অপোনেন্ট কোনো ব্র্যান্ড জেনে যায়, এটা আপনার বিজনেসে অনেক ধরনের ক্ষতি করতে পারে। তো এই ট্রেড সিক্রেটের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে এমপ্লয়ি, কারণ এমপ্লয়িরা কাজ করতে করতে অনেক ধরনের ট্রেড সিক্রেট জানে। সেই ট্রেড সিক্রেট নিয়ে তারা যখন চাকরি ছেড়ে আরেক জায়গায় জয়েন করে, তখন সেই সিক্রেট গুলোও আরেকটা কোম্পানিতে চলে যায়। হ্যাঁ, নাও দ্যাট ইজ এ হিউজ প্রবলেম। টু কাউন্টার দিস প্রবলেম, ঠিক আছে, ইভেন আপনারাও যখন জব করবেন, আপনারা ভালো ভালো জায়গায় যখন যাবেন, তখন আপনাদেরকে চাকরির একদম শুরুতেই এরকম 2টা পেপার সাইন করতে হবে। একটা পেপারের নাম হচ্ছে নন ডিসক্লোজার, আরেকটা পেপারের নাম হচ্ছে নন কম্পিট। সো নন ডিসক্লোজার মিনস দ্যাট ইউ ক্যানট ডাইভালজ এনি কাইন্ড অফ ট্রেড সিক্রেট টু এনিওয়ান, সেটা অপোনেন্ট ব্র্যান্ড হোক বা অন্য কেউ হোক, গল্পের ছলে হোক, কোনোভাবেই আপনি কোম্পানির ট্রেড সিক্রেট আলোচনা করতে পারবেন না। তো ইউ ক্যানট রাইট ইন এনি কাইন্ড অফ মিডিয়া লাইক সোশ্যাল মিডিয়া,
এখানে লিখতে পারবেন না। You cannot talk about your code, for example, for the CSE students or the computer science and engineering students. Um, Many of the time we discuss about our code or let's say algorithmic solution to a certain problem. We cannot discuss those things. এটা আলোচনা করা যাবে না। আপনি কোডে কি লিখলেন, কিভাবে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করলেন, এটা বলতে পারবেন না। তো এই জিনিসগুলো হচ্ছে নন ডিসক্লোজারের ভিতরে পড়ে। তো ডিপার্টিং এমপ্লয়িজ ক্যানট টেক কপিজ অফ প্রোগ্রাম, হ্যাঁ এটাও একটা বিষয় যে আপনার নিজের লেখা কোড আপনি কোম্পানির জন্য লিখছেন কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন না, এবং ক্যানট রিভিল দ্য ডিটেলস অফ সফটওয়্যার। সফটওয়্যার কিভাবে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করলো, সামনের দিনে কি কি ফিচার অ্যাড করা হবে, এগুলো কোনো জিনিস আপনি কাউকে বলতে পারবেন না। এই জিনিসটার নাম কি, কে বলতে পারবেন? নন, কেউ একজন একটু বলেন, এটার নাম কি? নন ডিসক্লোজার। বুঝতে পারছি? আছেন না সবাই? জি স্যার। আর এর পরেরটা হচ্ছে নন কম্পিট, এটাও সাইন করতে হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে আফটার লিভিং দ্য কোম্পানি, অর্থাৎ আপনি চাকরি ছেড়ে দেওয়ার পর ইউ ক্যানট ইমিডিয়েটলি স্টার্ট এ সিমিলার বিজনেস। আপনি সেম টাইপের কোনো ব্যবসা ইমিডিয়েটলি নিজে খুলতে পারবেন না। আর আরেকটা আছে এটার মধ্যেই, এটার সাথেই নন কম্পিট, সেটা হচ্ছে ইউ ক্যানট জয়েন এ ডাইরেক্ট কম্পিটিটর ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। যে একেবারে সরাসরি ধরেন গুগলের চাকরি ছেড়ে সরাসরি মাইক্রোসফটে চাইতে পারবেন না। সময় দিতে হবে, একটা বাফার টাইম দিতে হবে। এখন সেই বাফার টাইমটা এগ্রিমেন্টে লেখা থাকবে, কয় মাস, 1 বছর, হোয়াট এভার ইট ইস, এটা লেখা থাকবে। এটা কি? নন কম্পিট। এটা বুঝতে পারছেন? মানে সরাসরি চাকরি ছেড়ে অপোনেন্ট কোম্পানিতে সাথে সাথে জয়েন করা যাবে না, একটু সময় লাগবে। অথবা এই সিমিলার কোম্পানির মতো হুবহু আরেকটা ব্যবসা দেওয়া যাবে না। নন কম্পিট বুঝছি স্যাররা? জি স্যার। প্লেজারিজম তো পড়াই ফেলছি ক্লাসে। প্লেজারিজম কি জিনিস, কেমনে হয়, কি হয় না হয়, এই রিলেটেড পড়া আশা করি ওই ক্লাসেই হয়েছে। আপনারা অ্যাসাইনমেন্টও করতেছেন অনেকেই, মার্শাল্লাহ। অ্যাসাইনমেন্টটা করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তো অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু বলি, আপনাদের তো পোর্টালে দেওয়া 28 তারিখ, সো এরপরে জমা দিয়েন না। এরপরে জমা দিলে আমি 50% মার্কে কম করবো, হাইয়েস্ট মার্ক হবে 5। তো স্যার আপনি নিবো তো বলছিলেন 30 তারিখ লাস্ট ডেট। 30 তারিখ, আচ্ছা দেন 30 তারিখ করে দিই। আমার সময় দিতে সমস্যা নেই, বাট দেরি করেন না, কারণ আমার তো দেখতে হবে। 34 স্যার M2, আচ্ছা আমি এডিট করে দিচ্ছি, সমস্যা নেই, এডিট করে আমি 30 তারিখ করে দিচ্ছি। দিয়েন স্যার মানে এসেতে যখন এসেতে হচ্ছে যখন আমি হচ্ছে একটা স্টেটমেন্ট লিখলাম যে হচ্ছে একজন মানুষ একটা স্টেটমেন্ট দিছে, তো সেটা আমি মেনশন করেও দিছি, তারপর সেই জিনিসটা প্লাগারিজমের মধ্যে পড়ছে। তো ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। ওগুলো হচ্ছে ওয়েবসাইট গুলো অনেক সময় বোঝে না যে আমি এটা স্যার ইয়েতে, আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি স্যার অনলাইনে জমা দেবো? হ্যাঁ হ্যাঁ স্যার, অনলাইনে জমা দিবেন, MS ওয়ার্ড ফরম্যাটে জমা দিবেন, যাতে আমি কপি করে প্লেজারিজমে দিতে পারি। ওটা সমস্যা নেই, এই জন্য আমি 5% এগুলোর ভিতরেই ঢুকবে, বুঝছেন? ওই ওদের কিছু মিস্টেক হয়, এগুলা সফটওয়্যার তো, মানুষ তো না, তো যার কারণে স্যার ওরা অনেক সময় বুঝে না। জি স্যার। স্যার জি স্যার। স্যার 5% কিভাবে পসিবল স্যার? আমার তো মানে একেবারে কম করে হলো 15% পর্যন্ত আইসা পড়ে। আপনি ট্রাই করেন, 15 হবে না। আমার স্যার হবে 12% আসছে। হবে, কমবে কমবে। 12% আসলে একটু একটু নিজে লিখতে হবে, যেগুলা ধরেন কথার কথা স্যার নিজেই লিখছি সবগুলা। 12% এর মধ্যে দেখ, ওই স্টেটমেন্টটা হচ্ছে আমি মেইন বলি আর কি, বলি, মেইন আপনাদের লাইনটা একটা হচ্ছে। জিনিস পড়াইছিলাম মনে আছে, যে দুইটা লেখা পাশাপাশি লিখলে সিমিলার লাগে, এটাকেও যে সফটওয়্যার প্লেজারিজম হিসেবে ধরে। তখন যেটা করতে হবে, লেখাগুলো অর্ডার একটু চেঞ্জ করতে হতে পারে, কিছু ওয়ার্ড একটু বদলাই দিবেন, সিনোনিম ইউজ করবেন। মানে লেখাটা শেষ হওয়ার পর যখন দেখবেন যে এখনো, হ্যাঁ 12, 15 এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ এটার মানে হচ্ছে যে পুরাটুকু কপি না,
বেশিরভাগই আপনার লেখা, 90% আপনার লেখা। আর বাকি একটু কমানোর জন্য এখন আমাকে একটু কারিগরি করতে হবে। অথবা স্যার আপনারা সিম্পল এই কুইলবট ইউজ করতে পারেন, যে যেই অংশটুকু তারা ধরতেছে কুইলবটের প্যারাফ্রেজিং টুল ইউজ করে একটু চেঞ্জ করে আবার বসান, দেখবেন যে কমে গেছে। এআই কে তো আমরাই ফিট করছি, তাহলে তার সাথে আমাদের আইডিয়া। হ্যাঁ, কথাটা শেষ করেন, আমরা শুনতে পারিনি। স্যার এআই কে তো মানুষই ফিট করছে, তো মানুষের সাথে মানুষের মানে চিন্তা ভাবনা তো ম্যাচ করতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই লিখে এটাই। এই জন্যই সার্টেন অ্যামাউন্ট অফ প্লেজারিজম এলাও, বুঝতে পারছেন? মানে আমি কখনোই বলতে পারবো না যে 0%, 0% সম্ভব না। ইভেন আপনি যদি র্যান্ডম একটা লাইনও লেখেন, কোনো না কোনো মানুষ তো এই লাইন লিখতেই পারে, ঠিক না? তো তার সাথে মিলাই সেটাই, দিবেন। তো এই জন্য এটা নিয়ে তো ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনারা লেখেন, চেষ্টা হয়তো করেন, সমস্যা নেই। 20% আছে। 20 হবে না, 20 হবে না। ওই যে 10, 12 যেটা আছে এটা একটু কাজ করলেই দেখবেন যে 6, 7, 8-এ চলে আসছে। 20 অনেক বেশি। 20% মানে 1/5 তো প্লেজারিজম। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস, আপনি কিন্তু শুধু লেখাটা চেকিং এ ফেলবেন, রেফারেন্স না। আপনার অনেকে হয়তো ভুল করে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন কোন একটা লেখা আছে, আহ কিছু একটা লেখা লাইক ওয়ার্ড ডকুমেন্ট কিছু একটা আছে। তো আপনারা যেটা করতে পারেন ভুল করে, এটা পুরাটা কন্ট্রোল A দিয়ে কপি করে বসাইতে পারেন। এটা করলে যেটা হবে, নিচের ওই রেফারেন্স সেকশনও কিন্তু কন্ট্রোল A তে চলে আসে। এটা কিন্তু প্লেজারিজম হেভি, অনেক বেশি বেশি বানায় ফেলবে, বুঝতে পারছি? এটা মনে হয় কোনো স্টুডেন্টের আগের লেখা। তো এখানে কিন্তু প্লেজারিজম বেশি এসে পড়বে। শুধু লেখাটুকু, অনলি এস এর ভিতরে যে লেখাটা, এইটা প্লেজারিজমের মধ্যে ফেলবেন, তাহলে দেখবেন যে হয়তো 20 না, আর কম আছে। একটু একটু দেখেন, চেষ্টা করেন। কারণ যেমন কথার কথা, আমি যখন ফাইনাল ইয়ার প্রজেক্ট নিই, আমার আন্ডারে আমার সুপারভিশনে যারা থাকে তাদের কিন্তু সেম, তাদের জন্য 5%-এর বেশি প্লেজারিজম অ্যালাউড নেই। ওদের বই হবে কমপক্ষে 2 থেকে 3 হাজার বার, বিশাল বড়। স্যার জি স্যার। প্ল্যানের সম্পর্কে আমার বুঝিয়ে দিবেন, আমি যাতে যেটা আসতে পারিনি শুনি নাই, আবার বলেন। অ্যাসাইনমেন্টে। স্যার এই প্ল্যানের টপিকটা একটু বুঝিয়ে দিবেন অ্যাসাইনমেন্টে, আমি না আসতে পারিনি ও হ্যাঁ, স্যাটারডেতে। অ্যাসাইনমেন্টের এটা টোটাল ভিডিও রেকর্ডেডই আছে, বুঝতে পারছেন? আপনি হচ্ছেন এই দুইটা ভিডিও দেখেন, তাহলে আপনি পুরাটাই বুঝে যাবেন যে কি করব না করবো, কিভাবে করতে হবে, কেমনে করলে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো, সব বুঝতে পারছি। ক্লাসে ক্লাসে তো পড়াইছি, বাট ক্লাসে যা পড়াইছি এইটাই, এটা এটা আমারই ক্লাস, এই সেম ক্লাসই আমার নেওয়া এই টপিকের উপরই। তো এই দুটো একটু ভিডিও দেখে স্যার নিন। আর হচ্ছে এই 2 নাম্বার ভিডিও 37 মিনিট থেকে দেখবেন যে অ্যাসাইনমেন্টের ডিসকাশন শুরু হয়েছে, ওটার মধ্যে অ্যাসাইনমেন্টের কথাও জানবে। হ্যাঁ স্যার, আর কি? স্যার আমার হচ্ছে যে প্লাগারিজমটা মেইনলি ডিটেক্ট করছে সেটা হচ্ছে আমার স্টেটমেন্টে, সেটা হচ্ছে প্রায় আমার 2 লাইনের মতো আর কি। তো ওইটার সমস্যা কারণে নেই, আমার পার্সেন্টেজটা সমস্যা অনেক নেই, বেশি হাই হয়ে গেছে। তো এখন সমস্যা কি নেই। এটা মানে এটা আমার। হচ্ছে কি সফটওয়্যার ইস্যু, যে কারণ হচ্ছে ডাইরেক্ট কোটেশন কিন্তু অ্যালাউড। আপনি যদি ডাবল কোটেশন দিয়ে ডাইরেক্ট কোটেশন লেখেন, এটা কিন্তু জি মানে স্যার। অ্যালাউড আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তারা এটা জি মানে মানে ধরতে পারতেছে না যে আমি এটা ডাইরেক্ট কোটেশন ইউজ করছি এবং ইনটেক্স সাইটেশন রেফারেন্স লিস্ট ইউজ করছি। এটা সমস্যা না, হ্যাঁ, এটা প্রবলেম না। ডাইরেক্ট কোটেশন দেওয়া অ্যালাউড, কারণ ধরেন কোন একটা স্টেটমেন্ট, কোন একটা ডেফিনেশন আমি একে হুবহু কপি করলাম আরেক জায়গা থেকে, ঘুরায় পেঁচায় না। তো তখন সেক্ষেত্রে আমাকে ডাবল কোটেশন ইউজ করলে কিন্তু প্লেজারিজম ধরা উচিত না, বাট সামহাউ সফটওয়্যার গুলো ধরে ফেলতেছে। তো এই জন্য ওটা ওটা ওই ইস্যু, ওটা সমস্যা না। আমরা যদি টার্নিটিন ইউজ করতে পারতাম আরো ভালো হতো, কারণ তারা এক্স্যাক্টলি দেখাই দিত যে কোন লাইনে সমস্যা। যেহেতু আমাদের টার্নিটিনটা নাই, আমার কাছেই নাই, আপনাদের কাছে কিভাবে থাকবে? তো এই জন্য আসলে ওইভাবে এক্স্যাক্টলি আমরা বলতে পারতেছি না যে এই লাইনগুলোতে প্রবলেম। টার্নিটিনের সুবিধা হচ্ছে ওরা এক্স্যাক্টলি দেখায় কোথায় কোথায় তারা ধরছে। গ্রামারলি বা ওরা তো দেখায় না, ওরা জাস্ট সিম্পলি সাজেশন দেয় যে তুমি চেঞ্জ করো। স্যার গ্রামারলি ছাড়া কি অন্য কোনো আর ওয়েবসাইট আছে চেক করার জন্য? আছে আছে, এই যে ফ্রি প্লেজারিজম,
প্লেজারিজম, চেকার, এরকম গ্রামারলি তো আছেই, এরকম আরো দু একটা স্যার আছে। এরকম আমি অনেকগুলোতে চেক করছি স্যার, একটাতে চেক করছি আসে 0%। আমি বলি 0% কেমন হইতে পারে, এরপর অন্য 0% এটাতে চেক করে তো না, দেখছি মানে এক একটাতে কিছু না 1% কিছু আছে। তো আমি তো নিছি। তো সে যাই হোক, সমস্যা নাই, এটা আপনি এত ওয়ারিড এগুলোতে স্যার হওয়ার কিছু ডিস্টার্ব নাই। করে অনেকগুলোতে। তো গ্রামারলিটা হচ্ছে কি ঝামেলা কম করে, অন্যান্য গুলা বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে বলে এই সেই। গ্রামারলি যেহেতু মোটামুটি আমাদের সবারই আছে, এই জন্য আমি গ্রামারলিতেই সার্চ করি। সবচেয়ে ভালো হতো যদি টার্নিটিন বা কুইলবোট ইউজ করতে পারতাম, ওগুলো ভালো, বাট এগুলো ফ্রি না। কুইলবোটেরও আছে প্লেজারিজম, বাট ফ্রি না। এআই ডিটেক্টর আছে, প্লেজারিজম চেকার আছে, ফ্রি না। হুম, অ্যাকাউন্ট খুলতে হবে, টাকা পয়সা লাগবে। আহ তাই ছিলাম। আর অল্প একটু পড়া বাকি এই চ্যাপ্টারে, তারপর আমরা কুইজের ব্যাপারে একটু বলবো। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফিনিশড কোনো সফটওয়্যার প্রোডাক্ট থেকে, এটা শুধু সফটওয়্যারের জন্য লিমিটেড তা না, বাট আমি সফটওয়্যার কনটেক্সটে বলতেছি যে ফিনিশড সফটওয়্যার প্রোডাক্ট থেকে কোড এক্সট্রাক্ট করা, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তার মানে ধরেন কথার কথা আপনি আমরা যে উইন্ডোজটা চালাই, হ্যাঁ, এই উইন্ডোজের কিন্তু কোড আমাদের কাছে নাই। আমি প্রোডাক্টটা চালাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি যে সি বা C++ এর যে কোডটাতে লেখা, সেটা কিন্তু আমাদের হাতে নেই। সামহাও আমি যদি এই কারেন্ট যে ভার্সন অফ উইন্ডোজ আছে সেখান থেকে যদি আমি কোনোভাবে কোডটা বের করতে পারি, এই জিনিসটাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানি করে থাকে, যেমন এখানে বইয়ের মধ্যে লেখা আছে মাইক্রোসফট হ্যাজ বিন অ্যাকিউজড রিপিটেডলি অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, যে তারা প্রায় সময়ই তাদের অনেক প্রোডাক্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ডেভেলপ করে করেছে, আগেও করলো, এবং এই ধরনের আহ, কি বলবো অ্যাকুজিশন তাদের বিরুদ্ধে কিন্তু থাকে। সো এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটা ইলিগাল কিনা এবং আনইথিক্যাল কিনা, আনইথিক্যাল তো অবশ্যই, বাট ইলিগালের বিষয়টা একটু কন্ট্রোভার্সাল। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগে অন্য কারণে। ধরেন আপনি একটা গেমস খেলতে চাচ্ছেন যেটা লেটস সে ম্যাক অপারেটিং সিস্টেমে চলে না। এখন আমি সামহাও এই গেমটাকে আমার ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য কম্প্যাটিবল করতে চাচ্ছি। আর সেইটার জন্য আমি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করি এবং সেটা পাবলিশ করি, আহ, তখন মানে বিষয়টা অনেকটা এরকম যে গেম কোম্পানি নিজেই ম্যাক অপারেটিং সিস্টেমে চালানোর জন্য রিভার্স ইঞ্জিনিয়ার করে। গেম কোম্পানি নিজেই, যাতে কম্প্যাটিবিলিটি, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্প্যাটিবিলিটি, যে একটা সফটওয়্যার একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেমে চলে আরেকটা চলে না, কিভাবে চালানো সম্ভব, কম্প্যাটিবল করা সম্ভব, এটার জন্য অনেক সময় রিভার্স ইঞ্জিনিয়ার করা লাগে। হ্যাঁ, তো আনইথিক্যাল তো অবশ্যই, কিন্তু অনেক সময় প্রয়োজন, যার কারণে স্ট্রিক্টলি ইলিগাল না। ইলিগাল হলে মাইক্রোসফট অনেক প্রোটেকশন পাইতাম না, তাদের অনেক জিনিস রিভার্স ইঞ্জিনিয়ার দেখলাম। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে ওপেন সোর্স কোড। এইটা আবার কি? এটা হচ্ছে একেবারে মানে সফটওয়্যার তো ওপেনই, সফটওয়্যার তো ফ্রি, কোডও ফ্রি, ফ্রি সফটওয়্যারও ফ্রি, সফটওয়্যার কোডও ফ্রি। সো আপনি চাইলে যে কোনো রকম মডিফিকেশন করতে পারেন, এবং মডিফিকেশন করে সেটা পাবলিশ করতে পারেন, বিক্রিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম কিছু ওপেন সোর্স সফটওয়্যারের নাম বলতে পারবেন? ফ্রি, ফ্রি কিছু সফটওয়্যার যেগুলো সবাই আমরা ইউজ করি, কেউ বলতে পারবেন? কিছু সফটওয়্যার যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, ডাউনলোড করলেই হয়। ফেসবুক, এগুলো আছে। ফেসবুকের তো আসলে কোডটা পাওয়া যায় না, ফেসবুক ওপেন সোর্স না। হ্যাঁ, ফ্রি টু ইউজ, ফ্রি, বাট কোড পাবেন না ফেসবুকে। মানে কোডও দিয়ে দেয় এরকম সেট, গিটহাবে কোড দিয়ে রাখছে, কেউ পারবেন না। লিনাক্স এর নাম শুনেন নাই কেউ? লিনাক্স
লিনাক্স কি জিনিস? জি স্যার, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এটার কিন্তু কোডও ওপেন। তো কেউ যদি লিনাক্সের সবকটা না, সবগুলা ডিস্ট্রিবিউশন না, কিন্তু যেসব ডিস্ট্রিবিউশন তারা ওপেন করে রাখছে এটার মধ্যে আপনারা চাইলে কাজ করতে পারেন এবং নিজের থেকে একটা ডিস্ট্রিবিউশন বানায় বিক্রিও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওপেন লাইসেন্স এখানে বেশ কিছু, যেমন আমরা দেখতে পাচ্ছি যে ব্লেন্ডার 3D অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়। তারপর ফায়ারফক্স, এটা বিখ্যাত একটা ব্রাউজার। হ্যাঁ, তাদের ইয়াতে ওপেন অফিস, যেটা ওপেন অফিস না, লিব্রে অফিস যেটা, সেটাও ওপেন সোর্স, ফ্রি, একদমই ইজি। ইনফ্যাক্ট অনেক কান্ট্রির গভর্নমেন্ট কিন্তু তাদের টোটাল অফিস স্যুট এই ওপেন অফিস কিংবা লিব্রে অফিস ইউজ করতে চাচ্ছে, মানে এমএস ওয়ার্ড আর ইউজ করবে না। তারা হচ্ছে ফ্রি এবং ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার গুলোর দিকে চাচ্ছে, কারণ এগুলোর সিকিউরিটি অনেক বেশি। প্রশ্ন হচ্ছে দিস ওয়ান: why would firms or individual developers create open source code if they do not receive money for it? মানে বিষয়টা হচ্ছে যে স্যার, ওপেন সোর্স তো ফ্রি, তো এই ফ্রি সফটওয়্যার এটার পিছনে মানুষ খাটে কেন? কেউ তো কোনো টাকা পায় না। প্রশ্নটা কি বুঝছেন? হুম কোড জি যদি স্যার, ফ্রি বুঝতে হয়, পারছি। কোড যদি ফ্রি হয়, প্রোডাক্টও ফ্রি, কোডও ফ্রি, সবই যদি ফ্রি থাকে, তো তোমরা খাটে কি জন্য এগুলো? হ্যাঁ, পরিশ্রম কেন করে, কেন কন্ট্রিবিউট করে ইঞ্জিনিয়াররা? এটা হচ্ছে একটা কোশ্চেন, যে why would firms or why would software engineers they contribute to an open source project when they do not receive any money for it? তো এটার কিছু উত্তর এখানে দেওয়া আছে আপনাদের এই বইয়ের নাম্বার পৃষ্ঠা 239 নাম্বার পৃষ্ঠায় কিছু উত্তর আছে, এটাও দেখতে পারেন। বাট আমি আপনাদের একটু অন্য অ্যাসপেক্ট থেকে বলি। তার ধরেন একটা ক্লোজ কোনো সফটওয়্যার, লাইক লেটস সে এমএস ওয়ার্ড বা এমএস অফিস, এটার কতজন ডেভেলপার থাকতে পারে আন্দাজ? কতজন এই এমএস অফিসের পিছনে কাজ করে? আন্দাজ, লাইক র্যান্ডম একটা নাম্বার বলেন, 5,000, 10,000, কিছু একটা বলেন, কতজন কাজ করতে পারে? বলতে পারবেন? এনিথিং, লাইক র্যান্ডম, 500, 500 জন লোক কাজ করে, অথবা 5,000 লোক কাজ করে, 50,000 লোক কাজ করে, ঠিক আছে? সারা দুনিয়ায় অনেকে অনেক জায়গা থেকে বসে বসে রিমোট ওয়ার্ক করতেছে, এমএস অফিসের কোড লিখতেছে। আচ্ছা, হইলো একটা ওপেন সোর্স যেই সফটওয়্যার গুলা থাকে, লেটস সে লিনাক্স বা লিব্রে অফিস, যেটা কোড ওপেন এবং দুনিয়ার সবাই এটাতে কন্ট্রিবিউট করতে পারে। এখানে মিলিয়নস অফ পিপল, they can watch this code, they debug this code, and they contribute for new features, they contribute to solve the security issues, and many other things. সো এখন আমাকে একটু বলেন তো স্যার, এই এমএস অফিসে একটা নতুন ফিচার, একটা বাগ রিমুভ করা, একটা সিকিউরিটি ইস্যু বের করা বা ভালনারেবিলিটি ডিটেক্ট করা, এটা দ্রুত হবে নাকি এইটা দ্রুত হবে? এটা বলেন তো, কোনটা ডেভেলপমেন্ট ফাস্টার হবে? যেখানে 50,000 লোক ফিক্স কাজ করে, যেটা নাকি ওপেন সোর্স স্যার, যেখানে মিলিয়নস অফ পিপল মিলিয়ন্স অফ পিপল। তারা যেটাতে কন্ট্রিবিউট করতেছে, অবশ্যই সেটা ডেভেলপমেন্ট ফাস্টার হবে, অবশ্যই সেটা মোর সিকিউর হবে, অবশ্যই সেটা বাগ দ্রুত ধরা পড়বে। কারণ এখানে কাজ করার অধিকার আছে মাত্র 50,000 লোকের, এর বাইরে আর কেউ পারবে না। তো তাদের মাথায় ধরলে হবে, না হলে নাই। বাট এইখানে ওপেন ফর অল, এখানে সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারে। এই ধরনের সফটওয়্যার গুলো যেগুলো ওপেন সোর্স, সেগুলো খুব ফাস্টার ডেভেলপমেন্ট হয় এবং খুব দ্রুত একটা ফিনিশ প্রোডাক্টের দিকে আগাইতে থাকে। মানে ফিনিশ না, মানে পলিশড, মোর সিকিউর, মোর যেটাকে আমরা বলি ফিচার রিচ, এই ধরনের একটা প্রোডাক্টে পরিণত হয়। সো ডেভেলপমেন্ট স্পিড অনেক ফাস্ট থাকে। এছাড়াও আপনারা অনেক সময় দেখবেন যে আমরা এখানে ডোনেশন করতে পারি, হ্যাঁ, ডোনেশন করা যায়। সো ওপেন সোর্স সফটওয়্যার অনেকেই ডোনেট করে, আমরা করি না, বাট অনেকেই
ডোনেট করে থাকে, সেখান থেকে কিছু টাকা আসে। অনেক সময় এটার এক্সটেন্ডেড ফিচার গুলা, হ্যাঁ, লাইক ফ্রি ভার্সন থাকে, আবার প্লাস কিছু প্রিমিয়াম ফিচার্স থাকে। তো আপনি ফ্রিতে ফ্রি পাবেন, প্রিমিয়াম ফিচারটা হইতে পারে না, যেমন গুগলের দেখবেন যে 15 GB পর্যন্ত ফ্রি, তারপর থেকে কিন্তু আপনাকে টাকা দিতে হয়। তো এই ধরনের যে সফটওয়্যার বিজনেস মডেল, এগুলোকে আমরা ফ্রিমিয়াম বলি। প্রিমিয়াম, এরকম একটা কথা আছে, প্রিমিয়াম, কিছু অংশ ফ্রি তারপর থেকে প্রিমিয়াম। তো আপনি এই মডেলেও যদি নিয়ে আসেন, সেখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারেন। তো আরো বেশ কিছু কথা আছে, হ্যাঁ, এগুলা আপনার বইও আছে। এটাও আপনি চাইলে চ্যাট জিবি থেকে স্টাডি করতে পারেন যে যদি ওপেন সোর্সের থেকে কোনো টাকা নাই আসে, তাহলে ইনকাম কিভাবে আসে। বাট জেনারেলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওপেন সোর্সে কন্ট্রিবিউট করার মূল ইন্সপিরেশনটা হচ্ছে তাদের পোর্টফোলিওটা স্ট্রং করা। পোর্টফোলিও বুঝি তো স্যার, না? পোর্টফোলিও, দিস ওয়ার্ড, পোর্টফোলিও, এটার মানে কি? জানি না স্যার। এটার মানে হচ্ছে স্যার সিভি, বেসিক্যালি আমাদের সিভি, বা যেটাকে আমরা রেজুমে বলি। বুঝতে পারছি? সিভি বা রেজুমেটা স্ট্রং করা। তো জি স্যার। আপনার সিভি বা পোর্টফোলিওতে যদি লেখা থাকে যে আমি এরকম একটা ওপেন সোর্স কোন একটা প্রজেক্টের এই ফিচারটা আমার ডেভেলপ করি, it will be hugely beneficial to your career and you can get a very handsome job with this kind of portfolio. তো এই জন্যই দেখা যাচ্ছে যে জুনিয়র ডেভেলপার বা যারা বেসিক্যালি ক্যারিয়ার আর্লি স্টেজে আছে, তারা চেষ্টা করে যে ওপেন সোর্সে কিছু না কিছু কন্ট্রিবিউট করার। হোক না 100 লাইন কোড লিখলেন, সমস্যা নেই, বাট সেটা যদি অ্যাকসেপ্টেড হয়, ওই কোডটা যদি মেইন কোডের সাথে মার্জ হয়, তখন আপনি একটা অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো আপনাকে একটা মানে অ্যাপ্রিসিয়েশন, একটা লেটার পাঠাবে, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিতে পারে। যেমন এই যে কয়েকদিন আগেই আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে নাসার ওয়েবসাইটের একটা ভালনারেবিলিটি রিপোর্ট জমা দিয়েছিল এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। এটা অফিসিয়ালি তার এই ভালনারেবিলিটি রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এখন এইটা সে যখন কথার কথা তার প্রফেশনাল পোর্টফোলিও বা সিভিতে যখন লিখবে, আপনার কি মনে হয় অন্যদের তুলনায় তার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি না? কারণ সে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের ভালনারেবিলিটি ধরে দিছে। তো ডেফিনেটলি সে অনেক লোকাল কোম্পানির ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো এই কাজগুলোর জন্য সাধারণত ওপেন সোর্সে মানুষ কন্ট্রিবিউট জেনারেলি। বাট আদার দেন দ্যাট, ওই যে বললাম, ফাস্টার ডেভেলপমেন্ট, ফাস্টার বাগ রিমুভাল, নতুন ফিচার অ্যাড করা দ্রুত হয়, এবং যেহেতু ওপেন বা ফ্রি, এখান থেকে আপনি যেটাকে আমরা বলি যে ইউজারের যেই রিপোর্ট, ইউজ করার পরে যেই বাগ রিপোর্টটা আসে, সেটাও ম্যাসিভ পরিমাণে আসে। তো সব দিকেই লাভ। তো যার কারণে দেখা যাচ্ছে আমাদের, যদিও আমিও পার্সোনালি উইন্ডোজ ইউজ করতেছি, বাট আমরা কিন্তু চাইলেই লিনাক্স বা এই ধরনের অপারেটিং সিস্টেমে চলে যেতে পারি, যেখানে আমাদের অ্যাকচুয়ালি কোনো পেমেন্টই করতে হবে না। ইনফ্যাক্ট সার্ভার রুম, যেখানে অনেকগুলা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে অনেক অপারেটিং সিস্টেম করতে হয়, ইনস্টল করতে হয়, সেখানে কিন্তু তারা মোস্টলি লিনাক্স ইউজ করে। মানে এতগুলো অপারেটিং সিস্টেমের লাইসেন্স কিনা তো পসিবল না। তো সার্ভার রুম গুলাতে আপনারা যান, দেখবেন যে 90% সার্ভার রুমেই আসলে লিনাক্স চলতেছে। ওইভাবে উইন্ডোজের যেই সার্ভারের সিস্টেম, সার্ভার এনটি, খুব একটা যে মানে ইনস্টল করা থাকে তা না, মোস্টলি লিনাক্সই চালায় সবাই। ওপেন সোর্স অনেকে চালায়, চালায় না সেই কথাটা ঠিক না। কম্পিটিটিভ ইন্টেলিজেন্স আপাতত থাক। তো এটুকুই। এখন আমরা দেখবো হচ্ছে কুইজ। কুইজের বিষয়ে, কুইজ কবে দিব? কুইজ কি নেক্সট শনিবার দিব? অ্যাজ ইউ উইশ স্যার। আমাদের হচ্ছে 5 তারিখ ক্লাস তো, নেক্সট শনিবার 29 তারিখ। স্যার 5 তারিখ না 29 তারিখে আমাদের লাস্ট, হ্যাঁ, মানে 5 তারিখের আগে আর নিতে হবে। তাহলে 3 বাইশ তারিখ তারিখ পর্যন্ত পারবেন? আমাদের ক্লাস হবে। 22 তারিখ, মানে আমি যদি 29 তারিখ কুইজ নেই, তাহলে আমি কুইজের স্কোরটা দিতে পারবো, খাতা হয়তো দেখাতে পারবো না। কিন্তু যদি 22 তারিখ কুইজ নেই, 29 তারিখ আমি খাতা নিয়ে আসতে পারবো।
স্যার কুইজটা কিসের উপরে থাকবে? প্রাইভেসি আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আজকে যেটা পড়ালাম, প্রাইভেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই দুটা চ্যাপ্টার। বলেন তো কিসের, কত তারিখ দেওয়া যায়? আপনাদের সিআর কে আছেন? স্যার আমি ম্যাডাম একটু আলোচনা করে আমাকে জানান তো, 22-এ দিবেন না 29-এ দিবেন? আচ্ছা স্যার আমি জানাবো না আপনাকে। গ্রুপ থেকে বলেন, তারপরে আমি পোস্ট দিব। হ্যাঁ, কনফার্মেশন পাওয়ার আচ্ছা পরে স্যার। আমি পোস্ট দিব। মানে 22 তারিখ হলেও কি একটু দ্রুত হয়ে যায়, কিন্তু এতে একটা সুবিধা আছে, আমি কুইজের খাতা নিয়ে আসতে পারি। 29 তারিখ দিলে একটু টাইম স্যার পাবেন এর আপনারা। মাঝে এক্সট্রা ক্লাস নিয়ে ওই টাইমে এক্সাম নেওয়া যায় না? এর মাঝে তাহলে 26 তারিখ জি স্যার, হ্যাঁ এটা হচ্ছে। এক্সট্রা ক্লাস একটু কঠিন হয়ে যায় আমার জন্য। কারণ হচ্ছে কি, ওই আমার 10টা থেকে 12টা এমনি স্যার একটা ক্লাস। 26 তারিখ আমাদের পক্ষে পসিবল হবে না, কারণ ওই দিন আমাদের ফিজিক্স ল্যাব আছে, আমাদের অলরেডি 3টা ল্যাব মিস গেছে, তো ওই দিন আমাদের অনেক প্রেসার। হ্যাঁ সেইটাই, আমি চাচ্ছি যে আমার ক্লাসের ভিতরেই নেই। স্যার কুইজ ক্লাস তো টাইমে অল্প, নিলে ভালো হবে। কুইজ তো বেশি সময় না, লাইক 1 ঘন্টা হাইস্ট। সমস্যা নেই স্যার, আমরা কথাবার্তা বলে আপনাকে নোটিফাই করে দেবো, হ্যাঁ নোটিস মানে করে দেবো। 22 না 29 এটা একটু আমাকে জানাই। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ টপিক আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লাসরুমে দিয়ে দিব। প্রাইভেসি আর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আজকে পড়াইলাম, প্রাইভেসি তো আগে পড়াইছিলাম। কত নাম্বার পেজ কি কি করবেন এটা আমি দিয়েই দেই। 34M1, 34M। সো এই ডেটটা আপাতত আমি রিমুভ করে দিই, এটা পরে দিই। We shall have our second quiz. হুম, সেই যে পেজ নাম্বার সহ দেওয়া আছে কোনটা কোনটা কি, আর আজকে যেগুলো পড়াইলাম এগুলো তো আছেই। চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 6, ঠিক আছে? জি স্যার। আপনারা ইয়াটা ডেটটা বললে আমি ডেটটাও এটার মধ্যে পরে এডিট করে বসাই দিই। ঠিক আছে, কোনো কোশ্চেন? না স্যার। অ্যাটেন্ডেন্সটা, এটা তো অফিসিয়াল ক্লাস না, এটার অ্যাটেন্ডেন্স দরকার নেই। ঠিক আছে, বাট স্যার অ্যাটেন্ডেন্স এটা কি মেকআপ ক্লাস ছিল না? মেকআপ ক্লাস। হ্যাঁ, তাহলে স্যার ওই দিনের অ্যাটেন্ডেন্সটা? সমস্যা নেই, ওটা ওটা সবারই দিয়ে দিবে, প্রবলেম নেই। ওরা যদি ক্লাস অ্যাড করে ইআরপিতে, তখন আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। কোনো কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, কুইজ, আজকের পড়া, আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে।